জানাই। সঙ্গে যারা দেখছেন বা দেখবেন তাদেরকেও নমস্কার এবং অভিনন্দন জানিয়ে রাখি। আসলে এই সারা পৃথিবীতে বিভিন্ন ভাষায় প্রচুর কবিতা লেখা হচ্ছে দিক বিদিকে। তো বারডোহী মূলত একটা সাঁওতালি কবিতার একটা গ্রুপ বলা যায়। বারডোহী সবসময় চেষ্টা করে থাকে বিভিন্ন ভাষার কবিতার সঙ্গে পরিচিত হওয়া এবং সেই কবিতার বিভিন্ন ভাষার কবিতার স্বাদ নিয়েই সাঁওতালি কবিতার দিকে একটু তাকানো। অর্থাৎ এই আসামুদ্র মানে যে একটা কবিতার যে ভান্ডার, সেই জায়গাতে সাঁওতালি কবিতার দিগদর্শন নির্দেশ করার কিছুটা একটা প্রচেষ্টা বলা যায় বারডোহী, যে সাঁওতালি কবিতাটা ঠিক কোন পর্যায়ে আসছে এরকম একটা সন্ধান করে বেড়ানো বারডোহীর একটা হবি হয়ে দাঁড়িয়েছে। তো সেই সূত্রেই আমরা অনেকদিন ধরে চেষ্টা করছিলাম সুব্রতার সাথে যোগাযোগ করার জন্য। বলে রাখি আজকের আমাদের একদম মুখ্য অতিথি বলা যায় সুব্রতা, শুভ্র বন্দ্যোপাধ্যায়, আর সঙ্গে আছেন মালতী হেমব্রম। সুব্রতা সম্পর্কে একটু বলি। সুব্রতা যুব পুরস্কার পেয়েছেন, সাহিত্য অকাদেমি যুব পুরস্কার 2013 সালে। এরপরে পেয়েছেন মল্লিকা সেনগুপ্ত পুরস্কার, আন্তোনিও মাচাদো পুরস্কার পেয়েছেন স্পেন থেকে। এছাড়াও উনার পকেটে বেশ কয়েকটি পুরস্কার রয়েছে এখনো, যেমন পৈতাস দা অত্র মুদর। এছাড়াও উনি আমাদের জয়পুর লিটারারি মিট সেখানে অংশগ্রহণ করেছেন, ডাক পেয়েছেন মেয়েদের আনতে কবিতা উৎসবে। এছাড়াও পোয়েট্রি কানেকশন ইন্দো ওয়ার্ল্ডস প্রকল্পের সঙ্গে উনি সক্রিয়ভাবে যুক্ত। এবং বাংলাতে যে বইটার জন্য তিনি পুরস্কার পেয়েছেন, যুব পুরস্কার, তার নাম সম্ভবত বৌদ্ধ লেখমালা এবং স্পেনিশ কবিতা আমি শুনবো, দুটো ভাষার কবিতাই শুনবো। তো খুব ভালো লাগছে সুব্রতার মতো একজন ব্যস্ত মানুষকে আমরা আমাদের এই বারডোহীর আবদারে ওনাকে সঙ্গে পেয়েছি, সত্যি আমরা কৃতজ্ঞ। আচ্ছা সুব্রতা, তুমি স্পেনে বেশ কয়েক বছর ছিলে শুনেছি, তো স্পেনে তোমার থাকার উদ্দেশ্যটা কি? শিক্ষা না পেশাগত ভাবে না কাব্য চর্চার কারণে? প্রথম থাকা ছাত্র হিসেবে, তারপর কাব্য চর্চার জন্য। এটা একটা মজার ঘটনা ঘটে যে 2008 সালে আমি একটি বৃত্তি পাই। বৃত্তিটি মানে এরকম বৃত্তি ওখানে হয়, এগুলো হচ্ছে কবিতা লেখার বৃত্তি। সেটা ওই আন্তোনিও মাচাদো পুরস্কার যার কথা বললে, সেই আন্তোনিও মাচাদো স্পেনের একজন প্রধান কবি। যদি বাংলার সঙ্গে তুলনা করতে হয় তাহলে বাংলায় যেমনটা বা মানে এটা এইভাবে তুলনা করা হয়তো যায় না, কিন্তু আন্তোনিও মাচাদো স্পেনের একজন মানে স্পেনিশ ভাষার একজন প্রধান কবি 20 শতকের। তো তার নামে একটি বৃত্তি ওখানে দেয়া হয়, যে বৃত্তিটির প্রধান উদ্দেশ্য হলো একজন কবি গিয়ে সোরিয়া বলে একটা ছোট শহর স্পেনে, সেখানে গিয়ে 6 মাস থাকবে, থেকে সেই শহরকে ভিত্তি করে একটা কবিতার বই লিখবে। তো সেখানে একটা প্রস্তাব পাঠাতে হয়, যে প্রস্তাবটা 3000 শব্দের একটা প্রস্তাব লিখে আগে পাঠাতে হয়। মানে কবিতার বইটা পুরো উপন্যাসের মতো প্ল্যান করে সেই প্ল্যানটা আগে জানাতে হয়। তো সেই প্ল্যান, যার প্ল্যান গৃহীত হয় সে সেখানে যায়। তো আমারটা সে বছর হয়েছিল, আমি গিয়েছিলাম। তো এইভাবেই শুরু। তবে সেটার পেছনে কোনো মহৎ কোনো কারণ ছিল না, মানে সেটার পেছনে একটাই কারণ ছিল, আমি তখন মানে স্পেন থেকে পড়ে ফিরে আসার পর একদম কাঠ বেকার ছিলাম। সেই সময় একটা টাকা রোজগারের একটা প্রয়োজন ছিল, তো নানা জায়গায় নানা চেষ্টা করছিলাম,
তার মধ্যে সেই চেষ্টাগুলোর মধ্যে একটা ছিল এটা, এই সেটা পাটিচক্রে আমার কপালে জুটে যায়। আচ্ছা 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 সুব্রতা, মোটামুটি তোমার স্প্যানিশ 5টা কবিতার বই বেরিয়েছে, মানে আমার বাংলা বাংলায় থেকে যে কটা বই বেরিয়েছে, বাংলায় যে কটা বই স্পেনে সে কটা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা আর বেশি কথা বাড়াবো না, তোমাকে খুব তাড়াতাড়ি ছেড়ে দেবো। তো আমরা প্রথমে তোমার একদম মাতৃভাষা যেটা বাংলা, সেই বাংলার কবিতা প্রথমে শুনি, তারপরে স্পেনিশটা। বাংলাই আমার ভাষা এবং বাংলাতেই আমি কবিতা লিখি। এছাড়া মাঝে মাঝে স্প্যানিশে লিখি, ইদানিং একটু বেড়েছে, কিন্তু মূলত তো আমি বাংলা ভাষাতেই লিখি। যাই হোক, তো আমি যেটা একটা মজা করার, মজাটা আমি এখানে করি, এই বৌদ্ধ লেখমালা যে বইটার কথা বললে, সেই বইটা থেকে প্রথমে একটা ছোট্ট কবিতা পড়ি। সেই কবিতাটার নাম বৌদ্ধ লেখমালা 10 নম্বর কবিতা। উল্লেখযোগ্যতার সমুদ্র থেকে দূরে এসে প্রতিশ্রুতি ভেঙে দিই। মুহূর্ত, সামান্য কম্পন, এই টুনটুনির উড়ান। বাতাস নয় যা কিছু, শুধুমাত্র শ্রুতি নয়, উল্টো দিকে দাঁড়িয়ে আপাতত কঠিন উপস্থিতি, অক্ষর, পাথর। এই বইটার পরে তুমি তোমার এটা ওই তোমার যে কাব্যগ্রন্থ যার জন্য তুমি পুরস্কৃত হয়েছিল, মানে যেটা পুরস্কার পেয়েছিল, সেখান থেকে পড়েছো? আচ্ছা সুব্রতা, তোমার কি মনে হয়? হ্যাঁ হ্যাঁ দেখেছি ওইটা। আচ্ছা, এটা প্রকাশ হচ্ছে কত সালে বইটা প্রকাশিত হয়েছে? 2012 প্রকাশিত হয়েছে। 2012 আর এটা হচ্ছে 2024, প্রায় 12টা বছর আর কি আগে বইটা প্রকাশিত হয়েছে। আচ্ছা সুব্রত, তোমার কখনো মানে তুমি কি খেয়াল করছো যে তোমার লেখার বা আজ 2012তে যে কবিতাটা তুমি লিখছো, যে ধরনের কবিতাটা লিখছো, 2024-এ এসে কি তোমার সেই কবিতার ধরন কি একই আছে না কিছুটা পাল্টেছে? হয়তো বিষয়বস্তুটা পাল্টেছে, কিন্তু কবিতা প্রকাশের যে ধরনটা অনেকটাই পাল্টে গেছে। আমি একটা উদাহরণ দিই, অনেকটাই পাল্টে গেছে। মানে তখনকার কবিতায় আমি অনেক বেশি অন্যয় নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতাম, অনেক বেশি আমি অনেক বেশি বাক্যকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতাম, যেটা এখন বিষয় অনেক বেশি শক্ত হয়ে উঠেছে, বিষয়টা কিন্তু অনেকটাই মানে জোরালো হয়ে উঠেছে। একটা উদাহরণ দিই, আমার এবছর এই 2024-এ মেলায় একটা ছোট ওই 16-18 পৃষ্ঠার একটা পুস্তিকা বেরিয়েছে। সেই পুস্তিকাটির নাম পিতৃ ব্যবচ্ছেদ। সেই পিতৃ ব্যবচ্ছেদ থেকে আমি দুটো কবিতা পড়ে শোনাচ্ছি, ছোট কবিতা পড়ে শোনাচ্ছি। আক্রমণ জড়ো করেছি যতবার, বিড়ালের ক্রীড়নক থাবার নিচে পতঙ্গের মতো, নিজেকে আবিষ্কার করেছি বাবার সামনে। পিতৃ ব্যবচ্ছেদের প্রেক্ষিত আড়াআড়ি কেটে দেয় শূন্যতা। অক্ষম কিশোর তার বুদ্ধিদীপ্তিহীন চোখ নিয়ে হুইল চেয়ারের মতো প্রতিহিংসা পরায়ণ, কিছু সন্ধ্যের মধ্যে ঢুকে আসা গান শোনা। আলোক সরকার যেখানে আমাকে হাসনুহানার মুখোমুখি দাঁড় করা, ঠিক তার সামনে
আমার তাঁরই কাছ থেকে পাওয়া অবনত অক্ষম মৌনতা, আমার মায়ের সন্ধে, মায়ের বিকেল ও দিন। একটা ফাঁপা আগুন আমার সর্বাঙ্গ ঘিরে রাখে, মাঝে মাঝে অন্যমনস্ক লোম পোড়া গন্ধ সচকিত করে দেয় বিকেলের চা খাওয়া। দারুণ দারুণ সুব্রতা, আসলে বাংলা কবিতার যা মানে স্তর, যে স্তরে এখন বাংলা কবিতার চর্চা হয়, সত্যি প্রত্যেকটা বাক্যবন্ধের মধ্যে অলংকার যেমন আছে, সংকেত আছে, জীবনের বোধ রয়েছে। দারুণ দারুণ সুন্দর। আচ্ছা সুব্রতা, তোমার আমি আরেকটা ছোট কবিতা থেকে পড়ি। হ্যাঁ, হয়ে যাক হয়ে যাক। এই পৃথিবী হচ্ছে থেকে এটা ছোট্ট কবিতা একটা। আমরাই পরস্পরের লিঙ্গচ্ছেদ করেছি। আলোক সরকার লিখেছেন, মমতা একটি দিন হয়ে ওঠে। পিতৃ ব্যবচ্ছেদে বারবার পরমাত্মরতিপূর্ণ ছুরি দিয়ে কেটে রাখি নিজের সাহসের মাংস, বাবাকে দেব রাতের খাবারে। সত্যি দারুণ দারুণ সুব্রতা। আচ্ছা সুব্রতা, এবার আমরা ম্যাডামের কাছে চলে যাব। ম্যাডাম মালতী হেমব্রম, ইনিও একজন স্কুল শিক্ষিকা। ইনি সাঁওতালিতে লেখেন, উনার 3টি বই বেরিয়েছে এবং উনি বাংলাতেও টুকটাক লেখালেখি করেন, যতটুকু জানি বাংলাতেও টুকটাক লেখেন। তো আজকে উনার সাঁওতালি কবিতাটা শুনবো, আর যদি অনুবাদ উনি করে থাকেন অনুবাদটাও শুনবো। এটা তোমার জন্য যে সাঁওতালি কবিতাটা ঠিক কিরকম চর্চা হচ্ছে সেটা তোমাকে জানান দেওয়ার জন্য আর কি। মানে আসলে ভাষা তো অনেক অন্তরায় হয়ে যায় না, তুমি যেটা লিখছো, যদিও আমরা অনেকটা বাংলা বুঝতে পারি বলতে পারি, কিন্তু ধরুন সারা ভারতবর্ষব্যাপী কথা যদি ধরা যায়, বিভিন্ন ভাষায় কবিতা লেখা হচ্ছে, কিন্তু ভাষাগত অন্তরের কারণে সেটা একে অপরের সঙ্গে সেই মেলবন্ধনটা হতে পারছে না, কোথাও একটা আটকে যাচ্ছে। এটার একটা প্রধান কারণ পশ্চিমবঙ্গে হয়তো বাঙালিরা, মানে বাঙালি যে নিজের অঞ্চলের ভাষা নিজেই শিখতে চায় না, তার ফলে একটা সমস্যা। বাঙালি বাংলাই ভুলে যাচ্ছে আর অন্য ভাষা। হ্যাঁ, এবার আমরা ম্যাডামের কাছে চলে যাই। সুব্রতা, ম্যাডামের সাঁওতালি, আচ্ছা ম্যাডাম আপনি কি বাংলাটা পড়েছেন, অনুবাদটা? হ্যাঁ হ্যাঁ করেছি। আচ্ছা তাহলে ভালো হবে তাহলে ম্যাডাম শুরু করুন, সাঁওতালিটা আগে হোক। প্রথমে শুভ্র বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন, শুভ সন্ধ্যা। বারোহিতে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা আনন্দিত হয়েছি, আপ্লুত হয়েছি আপনি এসেছেন এই প্ল্যাটফর্মে। ভীষণ খুশি হয়েছি আমরা। এবং বুঝতে পারছি সমৃদ্ধ হচ্ছে। বারোহী নামের যে একটা কবিতা, সাঁওতালি কবিতা চর্চার ক্ষেত্র আমরা বানিয়েছি, সেটা যে সমৃদ্ধ হচ্ছে, এটা আজকের দিনটা দেখে বুঝতে পারছি। তো যাই হোক, আমি আমার সাঁওতালি কবিতাটা আগে পড়ে নি। তার আগে সানাম আজমিয়ে কো সাগুন জোহার, সাগুন সিংহর সানাম কো ইnya অনড়হে ama nagarre ing mahadariring hinguna mente ama nagarre het panjai diai lipit nise ama nakase nagraha sanam shahed ama sondhar hiju আনন্দ দায়ভারে হরশিল্পী ছিল ওকারে আমার চুইহুর জীবন সবিক তেগেইতুর ইনঠেন্দো একুশতুরি মহা নাগারে ছুর থার থারাউতে শিরশিরা এতাং উবা পিড়ি উথল পাথাল দাঁড়ে হতো ধিঙ্গল মনেই রিপির মাহাদারে আম কাটি যে মারবো নাকি আমা লাতার উতর আম লাগিত গিয়ে ইঞা মুরাই দুলর দায়ভারা বাহারে রেহ সোনা বারার জিয়র আমা তাহেন সানাম পাকার দিশহারা নয়তো
হেড়েম সেবেল মেঘু মল্লার জেটি সাডেরে ছিল খত মাদেয়ার নানহা কুলহি একে নারা বারাং ama nagarin tarama mente kumuriye hodaram mahadaream kati je marbo naki ama lataruter am লাগি গিয়ে মুরে দুলে দায় ভাড়া বাহারে রেহ মৃগ নাজিয়ে এর বাংলা অনুবাদটা আমি শোনাচ্ছি। তোমার শহরে আমি মহাবৃক্ষে দাঁড়াবো বলে তোমার শহরে আসা খুঁজেছে তোমায় সকল পলক সর্বনাশা নেশা মহানগরের প্রতি প্রশ্বাসে তোমার সুগন্ধ আসে তখন তুমি দায়িত্ব বোধে তোমার পাহারা বাসে কোথায় তোমার প্রখর জীবন সাধারণীতে মোড়া আমার কাছে হে কস্তুরী মহানগরেও ছাড়া শিহরিত হয় কম্প মানে মেহে চুলের বন আস্পর্ধায় তীব্র স্রোতে পক্ষাঘাতের মন মহাবৃক্ষ একটু নামবে তুমি তলায় তোমার জন্য আমার আকর প্রেম কর্তব্যের বাইরে দেখো নিঃসরিত হেম তোমার অস্তিত্ব সর্বত্র তাই দিশেহারা অনুভবে যেটির শব্দে পরিশ্রুত সমস্ত মেঘমল্লারে নর্দমার ঘিঞ্জি গলি শুধু লাল মখমল তোমার শহরে হাঁটবো বলে দুরাত তারাও বল মহাবৃক্ষ একটু নামবে তুমি তলায় তোমার জন্য আমার আকর প্রেম কর্তব্যের বাইরে দেখো মৃগনা ফহিম। এখানে শেষ হলো কবিতাটা। কয়েকটা শব্দ দিশেহারা সাঁওতালিতে যখন করছিলেন আপনি সাঁওতালিতে তখন আমার কানে আসছিল দিশেহারা, তারপরে দায়ভার, মেঘমল্লার, এই শব্দগুলো কানে চেনা যাচ্ছে। একটা আমার ভাষার বিষয়ে তো নানা রকম কৌতূহল, নানা ভাষা সম্পর্কে একটাই আমি মানে আপনার এই কবিতাটি শুনে আমার একটাই মজা লাগলো যে সাঁওতালি ভাষায় শূন্য রয়ের উপস্থিতি বেশ জোরালো, যেটা বাংলা ভাষায় কম হতে হতে উত্তর ভারতের অন্যান্য ভাষায় আরো কমে গেছে। র বেশি, র কম। হ্যাঁ, মানে সাঁওতালি তো বলা হয় সাঁওতালির ছাঁচে মোড়া তো বাংলা। যদি আমরা ইতিহাস দেখি, ভাষা বিজ্ঞান দেখি, তাহলে তো আমরা সেখানে দেখবো। এবং যত মাগধী প্রাকৃতের সমস্তটাই তো তৈরি হচ্ছিল আমাদের আদি ভাষাগুলোকে ঘিরে। এবার সাঁওতালি ভারতের একটা আদি ভাষা। এবার সেই ভাষায় একটা প্রশ্ন আমার, এখন যেহেতু লালচাঁদ নেই, লালচাঁদ বেরিয়ে গেছে, মানে লালচাঁদের কানেকশন কেটে গেছে, আমি একটা প্রশ্ন করি আপনার কাছে যে আপনি পশ্চিমবঙ্গে থাকেন। আচ্ছা, সাঁওতালি ভাষা লেখার সময় আপনি কোন লিপি ব্যবহার করেন? আমি অলচিকি লিপি ব্যবহার করি। অলচিকি লিপি ব্যবহার করেন তো? আচ্ছা, কারণ অলচিকিতেই সবাই অলচিকি লিপি, মানে উড়িষ্যা বা ঝাড়খণ্ড তারা ওই অলচিকিটাই ব্যবহার করে। পশ্চিমবঙ্গের সাঁওতালির সঙ্গে কি ঝাড়খণ্ড বা উড়িষ্যার সাঁওতালির কোনো তফাৎ আছে ওখানে? না, তবে শব্দ উচ্চারণে কিছুটা আঞ্চলিক প্রভাব তো থাকতেই হবে, সেটা আলাদা ব্যাপার। তবে মানে একই আছে সমস্ত কিছু। কারণ নিশ্চয়ই বাংলাতেও যারা থাকেন, যারা দক্ষিণবঙ্গে থাকেন বা যারা উত্তরবঙ্গে থাকেন, কোচবিহারে একটা বড় সাঁওতালি সম্প্রদায় ছিলেন একদা চা বাগানে, কোচবিহারে। তাদের উচ্চারণ নিশ্চয়ই আলাদা হয়ে গেছে ওখানকার। আর আপনার মানে পশ্চিমবঙ্গে সাঁওতালি বই প্রকাশ করা সহজ? হ্যাঁ, সহজই, কিন্তু ওই যে প্রকাশক কিন্তু সহজে পাওয়া যায় না, সেটা তো সব মানে বাংলাতেও যেরকম এখানেও সেরকম। এটা তবে মানে সাঁওতালিতে যে হারে বই প্রকাশ হচ্ছে এখন, সেটা কিন্তু বেশ আশার কথা। ভীষণ ভাবে এখন নতুন করে আবার সেই সাঁওতালি চর্চার বা সেটা আবার ফিরে পাওয়ার যে একটা ইচ্ছে জেগেছে সবার, ওটাকে প্রতিষ্ঠিত করার যে ইচ্ছে জেগেছে, সেটা দেখে ভেবে খুব আনন্দ লাগে এখন।
এটা ঠিক বাংলায় ঠিক উল্টো। আপনি তো দেখতেই পান বাংলায় ব্যাপারটা উল্টো হয়ে গেছে। ঠিক বাঙালি ব্যাপারটা কি উল্টো হয়ে গেছে। বাঙালি বাংলার যা কিছু সবকিছুই তার মানে সে তাকে বাদ দিয়েই তার জীবন চলে। এটাই এক অদ্ভুত ঘটনা হয়েছে। যতক্ষণ লালচাঁদ আসছে ততক্ষণে আপনি বরং আর একটা কবিতা পড়ে ফেলুন। না, এখন আমরা শুনবো আপনার স্প্যানিশ কবিতা। বাংলা হলো, শান্তনু হলো, শোনানো। আচ্ছা বেশ, আমি একটা কাজ করি, সেটা হচ্ছে যে স্প্যানিশ শোনান। নিশ্চয়ই। আমি যেটা করব সেটা হচ্ছে যে নেটওয়ার্কে একটু প্রবলেম হয়ে গেছিল আমার, যার জন্য আউট হয়ে গেছিলাম। আচ্ছা সুব্রদা, বলো। এবার তোমার স্প্যানিশ কবিতার দিকে চলে যায় একটু। হ্যাঁ, আমার স্প্যানিশ কবিতায় একটাই মজার কবিতা আমি পড়ে শোনাবো। মজার কবিতা কবিতাটা আমি এক্ষুনি একটুখানি। আচ্ছা স্প্যানিশ কবিতা একটা পর্ব হয়ে গেছে? না হয়নি কেন হবে? আচ্ছা ঠিক আছে। তো আচ্ছা সুব্রতা, বলছি আমাদের ভারতবর্ষ যেমন বহু ভাষাভাষীর মানুষ এখানে রয়েছেন, স্পেনের ক্ষেত্রে তোমার কি অভিজ্ঞতা হয়েছে? তুমি তো স্পেনের অনেকটা মানে রাজনৈতিক সামাজিক ঘটনার কথা জানো। ঠিক, স্পেনে 4টে ভাষা। আচ্ছা, সেই 4টে ভাষার মধ্যে একটা ভাষাই বেশি প্রচলিত, আমাদের সারা সর্বত্রই সেটা শুনতে দেখতে পাওয়া যায়, কিন্তু আসলে মানে সেটা স্পেনের একটি ভাষা। যেমন সেটা কি স্প্যানিশ, কারণ ওদের তো অনেক রাজা টাজা সময়ের ওই ভাষাটা কি যেটাকে আজ আমরা স্প্যানিশ ভাষা বলে শিখি, তো সেই ভাষাটা পুরোটাই ওদের রাজার রাজ অনুগ্রহ পাওয়া ভাষা, এবং পরবর্তীকালে ওদের সামরিক শাসন ইত্যাদি করার ভাষা। এবারে এইগুলো মিলিয়ে এটার একটা খুব একটা ইয়ে হয় আর কি, মানে সেটা ফলে স্প্যানিশ ভাষার প্রভাবটা অন্যান্য জায়গায় অনেক বেশি। কিন্তু ওদের আরো 3টে ভাষা আছে। একটার নাম, সেই ভাষাটা ওদের, যেমন আমরা একটু আগে মালতীর সঙ্গে কথা হচ্ছিল যে তুমি যখন ছিলে না, যে আমাদের পূর্ব ভারতের মাগধী প্রাকৃতের যে গঠন তৈরি হয়েছিল সংস্কৃত থেকে বেরোনোর সময়, বা আদৌ কখনো সংস্কৃত বলা হতো কিনা তাই নিয়ে সন্দেহ আছে কিছু মানুষের। মাগধী প্রাকৃতের যে ভিত্তি সেটা তো সান্তালিকে ঘিরেই তৈরি হয়েছিল, কারণ সান্তালি পূর্ব ভারতের আদি ভাষা। এটা ছাড়া এর গঠন, এর মানে দেবী কল্পনা, দেবতা কল্পনা ইত্যাদি সব অনেক কিছুই বাংলার সঙ্গে, বাঙালির অন্যান্য বাংলা, বিহার এবং আসামের সঙ্গে মিলে যায়। তেমনি স্পেনের একটি আদি ভাষা আছে, তার নাম এউস্কেরা। তাকে সব শাসকরাই তাকে দাবিয়ে রাখতে চেয়েছিল, কিন্তু যেমন যখনই যে শাসক এসেছে সেই শাসকই তাকে দাবিয়ে রাখতে চেয়েছে, কারণ ভাষাটা খুব কঠিন একটি ভাষা এবং সে ভাষার কোনো আত্মীয় নেই। যেমন যে উত্তর ভারতের বেশিরভাগ ভাষাই যেমন ইন্দো ইউরোপীয় পরিবারের অন্তর্ভুক্ত, ঠিক তেমনি ওদেরও ভাষাগুলো তো ইন্দো ইউরোপীয় পরিবারের অন্তর্ভুক্ত, কিন্তু এউস্কেরা নয়। এউস্কেরার কোনো পূর্বপুরুষ খুঁজে পাওয়া যায়নি, কোনো উত্তর পুরুষও খুঁজে পাওয়া যায়নি। একটি স্বতন্ত্র ভাষা। এর দুটো পাহাড়ের সেই পাহাড়, দুটো বড় পাহাড় আছে, সেই দুটো পাহাড়ের দুটো উপত্যকা, দুটো পাহাড় জুড়ে যত গ্রাম, সেই গ্রামই কথাগুলো বলা হতো। আজ সেই অঞ্চল একটা ভীষণ শিল্পোন্নত অঞ্চল, সেখানে প্রচুর মানুষজন থাকেন, এবং তারাও এই মালতী যেভাবে বলছিল নতুন করে সান্তালি ভাষার চর্চা শুরু হয়েছে, নতুন করে লোকের আগ্রহ ফিরেছে, তারাও নিজেদের ভাষাকে নিয়ে খুব সচেতন এবং নিজেদের ভাষা নিয়ে খুব লড়ে চলেছে। কিন্তু এইখানে একটা জিনিস, যে স্প্যানিশ পৃথিবী সেটা তো শুধু স্পেন ভিত্তি করে নয়, সেটা গোটা দক্ষিণ আমেরিকাও বটে। ব্রাজিল বাদে, ব্রাজিলে পর্তুগিজ এবং বাকি অন্যান্য মার্কিন যুক্তরাষ্ট্রের ঠিক তলা থেকে মেক্সিকো থেকে দক্ষিণে চিলে অবধি সমস্ত দেশেই স্প্যানিশ ভাষায় কথা বলা হয়, ব্রাজিল ছাড়া।
এবার ব্রাজিল একটা বড় দেশ, ব্রাজিল ছাড়া বলে সহজ করে দিলাম, কিন্তু ব্রাজিলটাই দক্ষিণ আমেরিকার একটা প্রায় 60 ভাগ জায়গা জুড়ে ব্রাজিল আছে। কিন্তু ওই ব্রাজিলেও স্প্যানিশ ভাষা বললে, যেমন মানে উত্তর ভারতের যে কোনো জায়গায় হিন্দি বললে বুঝতে পারে লোকে, মানে বলতে পারুক আর না পারুক মোটামুটি একটা বুঝতে পারে, এমনি ওরাও স্প্যানিশটা বুঝতে পারে। এবং আমি একটা জায়গায় মনে হয় দেখছিলাম সুব্রতা, যে আমেরিকাতে মানে ইংরেজির থেকেও যে স্প্যানিশের মানে স্প্যানিশ ভাষাতে কথা বলা মানুষের সংখ্যা বেশি। হ্যাঁ, মার্কিন দেশে এখন এই মুহূর্তে 22% লোকের মাতৃভাষা স্প্যানিশ, এবং সেটা তো আছেই। কিন্তু আমি যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে এদের এই দক্ষিণ আমেরিকার দেশগুলোতে স্প্যানিশ তো কলোনিয়াল ভাষা, উপনিবেশিক প্রভু এসে চাপিয়ে দিয়েছিল এই ভাষা, কিন্তু ওদের যে আদি ভাষাগুলো, যেগুলো মায়া, অ্যাজটেক বা অন্যান্য ইনকা ইত্যাদি, এগুলো তো বড় বড় সভ্যতা ছিল, কিন্তু এদের বাইরেও ছোট ছোট নানা রকম জাতিগোষ্ঠীর ভাষা আছে। এরা এই ভাষাগুলোকে পুনরুদ্ধার করার একটা প্রচন্ড চেষ্টা চালাচ্ছে, এবং আজ মেক্সিকোয় 64টা ভাষায় কথা বলা হয়। এটা খুব কম কথা নয়, কারণ স্প্যানিশরা এই 64টা ভাষার 62টা ভাষাকেই মুছে দিয়েছিল। স্প্যানিশ আর অ্যাজটেকদের ভাষা নাওয়াতো সেইটা বেঁচে ছিল, যাও, কারণ অ্যাজটেকরা সংখ্যায় অনেক বেশি ছিল, বেঁচে ছিল। কিন্তু পরবর্তী অন্যান্য ছোট যে সমস্ত জাতিগোষ্ঠী ওখানে ছিলেন, তাদের যে ভাষা, সেই ভাষাটা লুপ্ত হয়ে গিয়েছিল, তার আস্তে আস্তে ফেরত আনছে। এটা খুব ইন্টারেস্টিং। আমি একটা কবিতা পড়বো, যে কবিতাটা আমি বাংলায় একটু আগে পড়েছি, পিতৃব্যবচ্ছেদ, সেই কবিতাটাই আমি সেই কবিতার একটা কবিতা, যেটা ছোট কবিতা, সেটা আমি পড়ছি। এই আমরাই পরস্পরের লিঙ্গচ্ছেদ করেছি যে কবিতাটা আমি পড়লাম, সেই কবিতাটাই আমি স্প্যানিশ পড়ব। খুব সহজ হবে এটা পড়া, কারণ বাংলাটা একটু আগে আমি পড়েছি। Nos hemos cortado el falo, el uno al otro. Alok Sarkar escribió: la misericordia se transforma en un día. Con el cuchillo de onanismo corto la carne de mi coraje, se la sirvo al Padre en la cena. এই কবিতাগুলো, এই পিতৃব্যবচ্ছেদ যে সিরিজটা, এই পুরো সিরিজটা যে 14টা কবিতা, সবকটা কবিতাটি আলোক সরকার, বাংলা ভাষার এক প্রধান কবি 50-এর দশকে, তাঁর কবিতার একটা করে লাইন প্রত্যেকটা কবিতার মধ্যেই আছে, এবং সেই লাইনটাকে কেন্দ্র করেই এই কবিতাগুলো তৈরি হয়েছে মূলত। আচ্ছা সুব্রতা, এখন মানে স্প্যানিশ বা স্পেনে এখন স্পেনের এখনকার যারা কবি রয়েছেন আর কি, আমার এই সময়ের কবি আর কি, তাদের কোন কবিতা তোমার? আমি বলার পর আমি নিজেরই একটা প্রবন্ধ লিখেছি কয়েকদিন আগে কবি সম্মেলনের জন্য। সেই প্রবন্ধের মধ্যে আমি একজন কবিকে নিয়ে লিখেছি, তার নাম আঙ্খেল গিন্দা। তিনি আমাদের হিসেবে 70-এর দশকের কবি। তিনি মারা গেছেন খুব তাড়াতাড়ি, কিন্তু 70-এর দশকের কবি। তার একটা ছোট্ট কবিতা আমি ওই প্রবন্ধের মধ্যে আমি দুটো ছোট কবিতা 4 লাইন করে, সেই কবিতাগুলো আমি ওই প্রবন্ধের মধ্যে অনুবাদ করেছিলাম। সেই কবিতা দুটো আমি বাংলায় পড়ে শোনাচ্ছি। আচ্ছা, ওটা তুমি স্প্যানিশে আগে যদি পারো তো বলে দাও না। স্প্যানিশটা বলো, তারপর বাংলা। স্প্যানিশে আমার হাতের কাছে নেই গো। আচ্ছা ঠিক আছে, আমরা বাংলাটা বোঝার চেষ্টা করি। বাংলাটা সহজে কবিতাগুলো, এই ভদ্রলোকের শেষ জীবনের শেষ বই, ইনি স্পেনের 70-এর দশকের একজন প্রধান কবি। আমাদের বাংলা ভাষায় যেমন বলা যায় মৃদুল দাশগুপ্তর যেরকম অবস্থান, লিটল ম্যাগাজিনের কবি, অথচ একটা প্রধান স্বর, ঠিক তেমনই আঙ্খেল গিন্দা স্পেনের লিটল ম্যাগাজিনের কবি, কিন্তু একজন প্রধান স্বর। তাঁর কবিতার এই শেষ বই, তাঁর এটা মৃত্যুর আগে শেষ বইটার বিষয়ই ছিল গোটা বইটা জুড়ে বার্ধক্য এবং আসন্ন মৃত্যু, এই নিয়ে লেখা গোটা বই। তিনি তখন ক্যান্সারে ভুগছেন, এবং সে ক্যান্সার আর সারবে না সেটা তিনি তখন জেনে গেছিলেন। এই কবিতাটার নাম বাঁধা ধরা সময়। যেমন অনিদ্রা রোগী একে একে গুনে চলে
বন্ধ না হওয়া কোনো ট্যাপ কল থেকে ঝরা জলের ফোঁটা, যেমন বালক তার কর গুণে বলে দেয় নিজস্ব বয়স, তেমনি যেহেতু আমার হাতে সামান্যই সময়, আমি সে সময়টাকে গুণে ফেলতে চাই। শেষ ইচ্ছে, আমার যে ছবি তোমার সঙ্গে থাকবে তা যেন আলোকোজ্জ্বল, হাসি খুশি ও জীবন্ত হয়, যেন তুমি কখনো না চেনো আমার কোঁচকানো চামড়াময় মুখ, যেন তুমি কিছুতেই না জানো আমি মারা গেছি। আচ্ছা, আচ্ছা। খুব একদম মানে কোথাও যেন এটা আমাদেরই কবিতার মতো মনে হয়, মানে একটা মানুষ তার জীবন থেকেই যেন এই কবিতাটা বেরিয়ে এসছে বলে মনে হয়। এটা যে স্প্যানিশ বলে আলাদা একটা কবিতা তা নয়, এটা জীবনের মানে প্রত্যেকটা মানুষ যেন অনুভব করতে পারে এটা আমারই কবিতা। তো যাই হোক, আচ্ছা সুব্রতা, আমি যেটা বলছিলাম যে আমাদের বাংলার ক্ষেত্রে যদি দেখো, এক সময় বাংলা কাব্যে একটা চরম পন্থাও এসছিল, হ্যাঁ, এক সময় যেখানে প্রচন্ড রকমের বিপ্লবের কথা এসছে, একটা আমূল সমাজ পরিবর্তনের বার্তা এসছে এক সময়। তো তুমি তো স্পেনের বিভিন্ন জায়গায় ঘুরছো বা জানো স্পেনের সাহিত্য সম্পর্কে, হ্যাঁ স্পেনের সাহিত্য সম্পর্কে ওয়াকিবহাল আছো। তো স্পেনের ক্ষেত্রে কি এরকম হয়েছিল কখনো? মানে একটা সময় মানে স্প্যানিশ ভাষার কবিতায়, এটা স্প্যানিশ ভাষা যেহেতু 22টা দেশের ভাষা, সেই 22টা দেশের বিভিন্ন অঞ্চলেই এই ধরনের কবিতা লেখা হয়েছে, বিদ্রোহী কবিতা, বিপ্লবী কবিতা লেখা হয়েছে, বিশেষত লাতিন আমেরিকায় প্রচুর লেখা হয়েছে। কিন্তু একটা সময়ের পর এই ধরনের কবিতা যেমন বাংলা ভাষাতেও লুপ্ত হয়ে গেছে, ঠিক তেমনি ওদের ভাষাতেও তারা ওই কবিতার চল বন্ধ হয়ে যায়। বোধহয় একজন মেক্সিকো কবি তিনি আমাকে বলেছিলেন, তিনি বেশ মজা করেই বলেছিলেন যে কবিতা তো কিছু পাল্টাতে পারে না, শুধু শুধু চেঁচামেচি করে কি। সেই মজায় উনি ফলত এইটা বোধহয় লোকে বুঝতে পেরেছে। আচ্ছা, হ্যাঁ সত্যি তো। তবে হয়তো সরাসরি পাল্টাতে পারে না, কিন্তু পাল্টানোর বীজ বুননের কাজ হয়তো কোথাও না কোথাও কবিতা করে থাকে, আমাদের চেতনার মধ্যে একটা আন্দোলন তৈরি করে দেয়, হ্যাঁ সেরকম কবিতা। তো যাই হোক, আসলে একটা দেশ এবং সেখানকার মানুষ, সেখানকার সমাজ ব্যবস্থা, সেখানকার অর্থনীতি, তার উপর নির্ভর করে কিন্তু অনেকটা মানুষের আবেগটা তৈরি হয়, মানে সামাজিক যে আবেগ আর সেটা তৈরি হয়। এবং আমাদের ভারতবর্ষের মতো একটা বড় দেশ, বিভিন্ন ভাষাভাষীর দেশ, বিভিন্ন জাতিগোষ্ঠীর দেশ, তো এখানে আমার যেটুকু মনে হয়, এখানে অসাম্যগুলো বা অত্যাচার, বঞ্চনা, এইসব ব্যাপারগুলো মনে হয় একটু বেশি করে দেখা দেয়, দারিদ্রতা, ধর্মান্ধতা, এই জিনিসগুলো লাতিন আমেরিকায় অনেক বেশি। এই যে 22টা দেশ স্প্যানিশ ভাষায় কথা বলে, তার 21টাই তো আমেরিকা মহাদেশে। এই আমেরিকা মহাদেশে আমেরিকা মহাদেশ মিলে এই দেশগুলো, এই সমস্ত দেশে 20টা দেশ ওখানে, আর 2টো দেশ, একটা ফিলিপিন্স এখানে আর একটা আফ্রিকায়। এই 20টা দেশ যেখানে আছে, সেই সব দেশেরই মধ্যে পৃথিবীর দরিদ্রতম 10টা দেশের 2টো দেশও তাদের মধ্যে পড়ে। আবার আমাদের মতো অর্থনীতি, মোটামুটি শহরাঞ্চলে স্বাচ্ছল্য আছে এবং গ্রামাঞ্চলে দারিদ্র, এই যে মোটামুটি একটা পালিশ আমরা পেয়ে গেছি এখন। এই পালিশটা দক্ষিণ আমেরিকার নানা জায়গায়, তুমি মেক্সিকোয় গেলে দেখবে মেক্সিকোর শহর চকচক করছে, খুব চমৎকার শহর, দেখলে মনে হয় যেন আহা কত। এই যেমন আমাদের ভারতবর্ষের যে কোনো বড় শহরের যেখানে এই কম্পিউটারের সব কাজকর্ম হয়, আইটি ইত্যাদি হয় যেখানে, সেখান দিয়ে গেলে সব ঝাঁ চকচকে বাড়ি দেখলে মনে হয় যেন সকলেরই পয়সা কড়ি আছে। কিন্তু তা তো সত্যি নয়। ওইসব বাড়িগুলোর সামনে একটা বাদামওয়ালা আছে, একটা ঝালমুড়িওয়ালা আছে, এসব আছে। তেমন মেক্সিকোতে গিয়ে আমি দেখেছি এরকম যে চকচকে শহরের একদম বড়লোক পাড়া, ঠিক তার কোণে কোণে রাস্তায় রাস্তায়, যেমন স্পেনে এটা ভাবাই যায় না যে স্পেন ইউরোপের দেশ, পয়সা কড়ি অনেক বেশি হতো, কিন্তু মেক্সিকোতে রাস্তার কোণে আমি দেখেছি আমাদের যেমন ঝালমুড়িওয়ালা, ফুচকাওয়ালা, পানবিড়িওয়ালা থাকে, ওদেরও তেমনি ওরম থাকে। ওদেরও ওখানে এসব আমাদের যেমন ধরো
স্পেনে কোথাও তুমি খোলা সিগারেট কিনতে পারবে। ভারতবর্ষের সব যে কোনো জায়গায় গিয়ে একটা সিগারেট দোকান থেকে কিনে খাওয়া যায়, এটা স্পেনে কোথাও খাওয়াই যায় না, ইউরোপের কোথাও পাওয়া যায় না, কিন্তু দক্ষিণ আমেরিকার সর্বত্রই এরকম একটা সিগারেট যে পাওয়া যায়। ওরা পান খায় না, কিন্তু অন্যান্য জিনিস খায়, এইসব পাওয়া যায়। এগুলো খুব মজা। রাস্তায় ডিম ভাজা দোকানই সব আছে। যাই হোক, আজকে এই কবিতার আড্ডায় অনেক কিছু কথা, মানে স্পেনের, লাতিন আমেরিকার অনেক কথাই জানা হলো, কবিতা শোনা হলো। এবার একটুখানি ম্যাডামের কাছে আবার চলে যাই, ওনার আর একটা কবিতা শুনে নি। ম্যাডাম, এবার আপনার সান্তালি কবিতা আপনি যদি বাংলা করে থাকেন। আচ্ছা ম্যাডাম, আপনার কোনো বাংলাতেই কোনো লেখা কবিতা আছে কি এই মুহূর্তে হাতের কাছে, বাংলাতেই যেটা লিখেছেন? বাংলাতে আপাতত নেই এখানে, না হলে পড়ে শোনাতাম। ঠিক আছে, সান্তালিটাই চলুন। খুবই ইচ্ছে ছিল, মানে খুবই ছিল ইচ্ছে যে শোনাবো আপনাকে শুভকে, কিন্তু সেটা হলো না। যাই হোক, আমি সান্তালি পড়ি এখন। তখন শুভ্র বলছিলেন যে কয়েকটা শব্দ বাংলা এবং সান্তালি এক হয়ে গেছে, মেঘমোল্লা, দিশাহারা, সেগুলো আমি ইচ্ছে করেই করেছি। কারণ সেটা মানে মেঘমোল্লার শব্দটা অ্যাকচুয়ালি আমি ওটা সান্তালি করিনি, ওটা তাই বাংলাতে রেখে দিয়েছি। হ্যাঁ, তো যাই হোক, আসলে মানে যেগুলো করা যায় না, শুনতে খুব সুন্দর লাগে ওটা, এবং সেই মানে শোনার সৌন্দর্যটা আমি ওটা ছাড়তে চাইনি সহজে। না না, এটা সবসময় রাখা উচিত। এটা আমাকে পুরুলিয়ার এক কবি বলেছিলেন, বাংলায় কবিতা লেখেন তিনি বলেছিলেন যে বিদ্রোহ বলার চেয়ে হুল বললে অনেক বেশি জোর পাওয়া যায়। তো হ্যাঁ, অবশ্যই, মানে কোনো কোনো শব্দের জোরটা খুব বেশি থাকে, সুতরাং সেটা রেখে দিতে ইচ্ছে হয়। যাই হোক, আমার পরের যে সান্তাল কবিতা সেটা লাঙ্গা। লাঙ্গার বাংলা হচ্ছে ক্লান্ত। একজন ক্লান্ত মানুষই বলবো আমি, মানুষ নয়, কারণ মানুষের মুখ থেকে এইটা বের হচ্ছে, তার হৃদয় থেকে। পড়েনি। ধারতিপুরি লাঙ্গায়ে না, লাওয়া লাতোয়া কন্ডেল কন্ডেল, তলসাঙে নাই বসমতারে গজমতি, শেরমাইপুরি আলায়ামে খবর আমা যুগ জিয়ের, তুই গুদাকান লুতুর বাবার মেট্রে জানি গুড় শস্ন, ফটো রাহা গঙ্গুরো দত্তায়, ববা জিবি আমা থিথির ওনা মেত্রে রাওয়াল লান্ডা, লাঙ্গা বিছন সেদাই সাবিক, লগত কেটে অসার করাম, সবর্ণাখা উপ গাহিরে তাড়াম বাড়ায় উপল কাটু, বিথার থারাও সেঙ্গেল বাতি মার্শালো, উদু আয় মে সামাঙ্গ ঘুরকে, লড়হই গডা আন্দোড়াকান তাপাম তুকু, হামে ট্রেনা সাদম মুখর গহর কাতে হিসেলিয় পিপিড়কেও, হৃদয় রেনা অমরাবতী, মায়াম বহেল চেহেল চেপেল, ঝাড়া হমরে বিষাবেতে সেতেন সারের, বেবাড়িজা সাবাদ ছাড়তে তুতুন হাড়ার সাড়ার কাপি হাবাগো হট চেতান, কাটকম চারে যে টুডং বাহিরে, ঘাড়ি ঘাড়ি ধারতি জিবি লাঙ্গা তুলুচ, নীল ছানায়ে সেদাই দিশম, চেই চাম্পা বাদুলিয়া চেহর বেহর, নিধো সিঁড়ি সেয়াসতে তুকু নাকান, ভৌ তুয়ু কো কারাজ কান সেতা আয়ু, রেঙ্গিজ গিদি চাংকে কো তারা গছ ঠ্যাং, আধার কো আয় তুয়ু আলাং লেমেং লেমেং,
ধারতিপুরে লাঙ্গা আকান সাহাও সাহাও সিনার মেদ আগু তুলু তিন তাড়াম পারম কাতে জাগে তাড়াম জিরো সানাই আডি উতর লিমিত খাড়ি আলায়াইনে এগু ইপিন আমা হবর জাজুক জিয়র হেমাল হেমাল আমা হবর। এখানে শেষ হলো কবিতাটা। ম্যাডাম কিন্তু বেশ সাবলীল আর কি কবিতায়, সাঁওতালি কবিতায় এবং বাংলাতেও। এবং এটা বলা হয়নি, ম্যাডাম একটা কবিতার পত্রিকাও সম্পাদনা করেন যার নাম বাডোহি, কবিতা পত্রিকার সম্পাদনা করেন। সেটা অ্যাকচুয়ালি বাডোহি সান্তালি কবিতা চর্চার একটা সেটা মুখপত্র, সেটা মানে বাডোহিরই এটা, মানে যেটা যেখানে আমরা থাকছি, এখানে কথা বলছি, তারই একটা মুখপত্র হচ্ছে বাডোহি পত্রিকা। সেখানে সেটা ত্রৈমাসিক পত্রিকা, সেটা ত্রৈমাসিক পত্রিকা। আমরা কয়েকজন মিলে ওটা করছি, জানি না কতদিন। এটা ঝাড়গ্রাম থেকে বেরোচ্ছে, ঝাড়গ্রাম থেকে বেরোচ্ছে, কিন্তু আমাদের সদস্যরা সবাই বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে, একজন কলকাতায়, একজন ঘাটাল। এবার সুব্রত, আমরা শেষের দিকে চলে এসেছি। এবার তোমার আর একটা কবিতা শুনবো, ম্যাডামকে আর আজকে সময় দিতে পারবো না। ম্যাডামের পত্রিকায় অবশ্যই স্প্যানিশ শুনবো আমরা। হ্যাঁ, স্প্যানিশ শুনবো অবশ্যই আমরা। এখন শুনতে ভীষণ ভালো লাগছে। হ্যাঁ, স্প্যানিশ শুনবো না বাংলা শুনেছি? হ্যাঁ, অবশ্যই স্প্যানিশ শুনবো। একই কবিতা বাংলায় এবং স্প্যানিশে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, খুব ভালো হবে এটা। আচ্ছা সুব্রত, আমি একটা আবেদন করে রাখি, তুমি স্প্যানিশটাই আগে শোনাও, মানে স্প্যানিশ ল্যাঙ্গুয়েজটা দিয়ে আগে হোক, তারপরে বাংলাটা। বেশ, তাই। একটা এই কবিতাটা এই পিতৃ ব্যবচ্ছেদেরই 2 নম্বর কবিতা। যাক, এটা আমি স্প্যানিশে পড়ছি। স্প্যানিশে এটার নাম ডিসেকশনার আল পাদরে। এবারে এটা 2 নম্বর কবিতা। Cada día veo a mi padre alimentando a los peces, cortando la carne de mi propia sombra. El pescado nutrido con sombra alegra nuestro almuerzo. Así como Alok Sarkar no encontró alegría al acercarse al pájaro, así en nuestros platos palpita lo pálido de mi carne. Alok Sarkar y su tarde fácil es incomprensiblemente silencioso. El atardecer enseña su dentadura pálida como una escama. En él está el trozo de mis días. Yo vi noviembre aplastándose en la disección del Padre. En cada cena está mi carne, el amarillo de mi grasa es la luz del mediodía en noviembre. এবারের বাংলাটা। আমি প্রতিদিন বাবাকে আমার ছায়া থেকে মাংস কেটে মাছেদের খাওয়াতে দেখি। ছায়া মাংস গেলা মাছ আমাদের প্রাত্যহিক খাবারের দুপুরে থাকে। যেমন আলোক সরকার পাখির নিকটে গিয়ে আনন্দ দেখেননি, তেমনি প্রতিটা থালায় স্পন্দিত হয় আমার মাংসের ফ্যাকাশে। পিতৃ ব্যবচ্ছেদে আমি নভেম্বরকে ধেবড়ে যেতে দেখছিলাম। আলোক সরকার ও তাঁর সহজ বিকেল বেলা চিরদিন অবদ্ধ নির্জন। আমার আঁশ ফ্যাকাশে বিকেলের দাঁতে দিনাংশের টুকরো। প্রতিটা বিকেল প্রত্যেক আগামীর মধ্যে ঢুকে থাকা অসুস্থ এক ধরনের পেশির টুকরো। বাবার রাতের খাবারে আমার মাংস, আমার চর্বির হলুদ নভেম্বরের দুপুরের আলু।
দারুণ দারুণ সুব্রতা, এই 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 শব্দগুলো, ওই শব্দবন্ধগুলো কোথা থেকে আসে আমি বুঝি না, কিন্তু সত্যি মোহিত করে দেয়, বারবার হৃদয়ে আহ, দোলা লাগিয়ে দিয়ে যায়, এত সুন্দর কথাগুলো সত্যি। এবং এবং ভাবনা তো হচ্ছে কবিতার একটা মূল জিনিস ঠিকই, কিন্তু এই ভাবনাকে প্রকাশ করার যে শৈল্পিক মাধ্যম যেটা, সেটাই তো কবিতাকে সুন্দর করে তোলে। একটা ভাবনা থাকে কবির মধ্যে নিশ্চয়ই, কিন্তু সে ভাবনাটাকে প্রকাশ করার যে মুন্সিয়ানা, যে কৌশল, যে শিল্পকর্ম, শব্দের শিল্পকর্ম, সেটাই কবিতাকে আরো সুন্দর করে তোলে, যা আমি দেখলাম তোমার কবিতাটা শুনে। সত্যি একটা কথা বলি, এই যে লালবাবু বলছিলেন যে ওই শব্দ চয়ন যেটা, এই যে মাংস কেটে বাবা, এবার এই শব্দগুলো মানে কবির ভাবনায় যখন মানে যখন চলে আসে, তখন মনে হয় যে কবি তখন কি অবস্থায় আছেন, তার যে চেতনা, তার যে পারিপার্শ্বিক অবস্থা, তার যে পারিপার্শ্বিক পরিবেশটা, তাকে মনে হয় প্রেরণা জায়গায় সেই সবগুলো সেই শব্দ চয়ন করতে। একদম 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 আমরা চেষ্টা করছি এইরকম শব্দ চয়ন বা শব্দালঙ্কার যেটাকে বলা যায়, এটার সঙ্গে একটু সান্তাড়ি যারা কাব্যপ্রেমী মানুষ তাদেরকে একটু পরিচয় করে দেওয়া। তবে তাদেরকে ছোট করছি না, ওনারাও লিখছেন, অনেক ভালো লিখছেন, কিন্তু আমরা চেষ্টা করছি একটা সম্মেলন করার, বাংলা বা অন্যান্য ভারতীয় কবিতার যা গঠন শৈলী, প্রকাশের যে ছন্দময়তা, নিজস্ব ছন্দময়তা, এগুলোর সঙ্গে সাঁওতালি কবিতাকে একটু ওই আলোকে আলোকিত করা বা ওদের সঙ্গে একটু সম্মিলিত করা, সম্মেলন করে দেওয়া, এই কাজটা করার চেষ্টা করছি। আশা করি আমাদের যারা শ্রোতা রয়েছেন, দর্শক রয়েছেন, তারা অনেক উপকৃত হবেন। সুব্রতাকে খুব ব্যস্ত মানুষ, তাকে খুব আমরা সমস্যায় ফেলে দিচ্ছি, হয়তো কোনো কাজ ছিল, বেরোনো ছিল, যাই হোক খুবই আনন্দ পেয়েছি। আবারও ডাকে আমাকে, আর এরপরে আরো পাবো কোনো সময়, ডাকলে নিশ্চয়ই নিরাশ হব না, এই আশা রেখে সুব্রতাকে এবং ম্যাডামকে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থেকে তাদের কবিতা শোনানোর জন্য, আমাদের দর্শককে বিনোদন দেওয়ার জন্য, শুধু বিনোদন বলবো না, বিনোদন বলে জিনিসটা খুব হালকা হয়ে যায়, এরকম একটা অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য সত্যি বাডুইর পক্ষ থেকে এবং আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞ। দুজনের কাছে আমার নমস্কার। নমস্কার। আজকের অনুষ্ঠান তাহলে এখানে শেষ করি, আবার কোনো সময় দেখা হবে।